সেই মুখ ফুটে আমাকে এমন কিছু বলবে আমি আশা করিনি। রাত থেকে মেয়েটা আমাকে একের পর এক শক দিয়ে চলছে, আর এখন আমি প্রতি উত্তরে কি বলবো তাই বুঝে পাচ্ছি না। আমার মনে অনেকগুলো কথা ঘুরপাক খাচ্ছে। প্রথমত, একজন অপরিচিত মানুষকে কোনো মতে বাড়িতে থাকতে দেওয়ার মতো বিশ্বাস করা যায় না। তার উপরে ওকে দেখে কোনো রকমেই কাজের মেয়ে বা নিম্নবর্তী পরিবারের মনে হচ্ছে না। আর এসব ভাবতে ভাবতেই আমি পড়ে গেলাম মহাবিপাকে। এদিকে মেয়েটি নিঃশব্দে কাঁদছে, হতেও পারে সে আসলেই বিপদে। কিন্তু যদি এমন কিছু না হয়, যদি তার মতলব ভিন্ন থাকে। শহরে এখন বিভিন্ন পন্থা অবলম্বন করে চোরের ডাকাতেরা মতলব সিদ্ধান্ত করে থাকে। আপাতত ডাইনিং স্পেসের পরিবেশটা বেশ থমথমে হয়ে আছে, একদম প্যান্ড্রপ সাইলেন্ট হয়ে আছে সব। মেয়েটি একবারও চোখ তুলে তাকাচ্ছে না। কিছুক্ষণ পরে সে বলে উঠল, দেখুন আমি চোর বা ডাকাত নই, আমি সত্যি কাজ করব। সব আপনার বাসার, এর বিনিময়ে শুধু আমাকে থাকতে দিবেন, টাকা পয়সা লাগবে না। আমার কাছে কোনো মোবাইল ফোনও নেই, আমার বাইরে বের হওয়ারও কোনো প্রয়োজন নেই। আপনি যখন বের হবেন তখন আমাকে তালাবদ্ধ করে রেখে গেলেই হবে। এক নিঃশ্বাসে সবগুলো কথা সে বলে শেষ করলো। এবার আমার জবাবের অপেক্ষায় সে অসহায় দৃষ্টিতে বাচ্চাদের মতো তাকিয়ে আছে আমার দিকে। তাকে একদম একটা ছোট্ট বাচ্চা মনে হচ্ছে। একটু আগে তার ঘুমের রেশ কাটেনি, কিন্তু এখন দেখে মনে হচ্ছে তার চোখের কোনো ঘুম নেই। একটা জবাবের অধীর আগ্রহে অপেক্ষা করছে সে। মাথায় অনেক কিছু ঘুরপাক খাচ্ছিল, কিন্তু পরক্ষণে মনে হলো যদি সে আসলে বিপদে পড়ে থাকে আর আমি এই মুহূর্তে তাকে বের করে দিই, তাহলে তার অনেক বড় বিপদের সম্মুখীন হতে পারে। আর আমার আগে পিছে তো কেউ নেই, আমাকে কি করে বা ক্ষতিগ্রস্ত করবে। আগে মাহেরা ছিল, মনের মধ্যে একটা ভীতি ছিল, তাকে আগলে রাখতে হবে, তার জন্য হলেও আমার বাঁচতে হবে। কিন্তু এখন এমন আর কিছুই নেই। আর বেশি থেকে বেশি কি হবে? ডাকাতি, আমাকে মেরে ফেলা। আসল কথা হচ্ছে, যদি আমি মরেও যাই কোনো অ্যাক্সিডেন্ট হয়ে, তাতেও কোনো দুঃখ থাকবে না। তার একমাত্র কারণ হলো আমার মনটা আরো 3 মাস আগেই মারা গেছে, এখন একটা জীবন্ত লাশ হয়ে বেঁচে আছি। এই দেহের মৃত্যু হয়ে গেলেই ভালো। তারপর আমি মেয়েটিকে উদ্দেশ্য করে বললাম, আপনি থাকতে পারেন, কোনো সমস্যা নেই। কথাটা বলার সাথে সাথেই মেয়েটার মুখে একটা প্রশান্তির হাসি ফুটে উঠল এবং সে চেয়ার থেকে উঠে কিছু না বলে প্লেটগুলো নিয়ে সোজা রান্নাঘরে চলে গেল। আমি ধম ধরে টেবিলেই বসে আছি। এর মাঝে এসে সে সুন্দর করে টেবিল গোছালো। আমি তাকে দেখে একটু অবাক হই, কেমন যেন এক ভিন্ন প্রজাতির মানুষ মেয়েটি। হঠাৎ ঘড়িতে টিং টিং আওয়াজ হচ্ছে, তাকিয়ে দেখি 10টা বেজে গেছে। আমার মিটিং আছে একটা 10টা 30-এর দিকে। তাড়াতাড়ি করে উঠে উপরে গেলাম আমার ঘরে। মেয়েটি রান্নাঘরে ছিল, আমি তাকে নিচে রেখেই এসেছি। তাড়াতাড়ি করতে গিয়ে তুলে আনতে ভুলে গেছি। আমার এই বদভ্যাস আর ভালো হলো না, প্রায় প্রতিদিনই এমন করি। অলরেডি আমি শাওয়ারের নিচে দাঁড়িয়ে আছি, এখন কি আর করার। একেবারে গোসল শেষ করেই বাথরুম থেকে বের হতে হবে। শাওয়ার শেষ হওয়ার পরে বাথরুমের দরজা খোলার সময় দেখি হ্যান্ডেলের মধ্যে তৈলেটা ঝুলিয়ে রাখা। বুঝতে পারলাম মেয়েটি রেখে গেছে হয়তো, কারণ ছোটা বুয়া তো 3 দিনের ছুটিতে গেছে। শরীরের মুছে তৈলের পরে ঘরে আসলাম, দেখি খাটের উপরে আমার নেভি ব্লু কালারের একটা শার্ট, ব্ল্যাক ফর্মাল প্যান্ট আর ব্ল্যাক একটা টাই রাখা। অনেকগুলো কাপড় আয়রন করিয়ে আনানোর পরে নিচে রয়ে গিয়েছিল, ওখান থেকেই বেছে এই কাপড়গুলো এনে দিয়েছে সে। এবার আর অবাক হলাম না, তার কারণ হলো সে আমাকে অবাক করার কর্মকাণ্ড করেছে প্রায় 18 থেকে 20 ঘন্টা ধরেই। রেডি হয়ে নিচে এলাম, মেয়েটিকে আশেপাশে কোথাও দেখছি না, হয়তোবা রেস্ট করছে। এমনিতে তার শরীর বেশ খারাপ ছিল। মেন গেট দিয়ে বের হব, ঠিক তখনই পেছন থেকে চমক জাতীয় কিছু পড়ার শব্দ হলো। তাকিয়ে দেখি হলদে পরীর হাতে একটা টিফিন বক্স নিয়ে দাঁড়িয়ে আছে। তার হাত থেকেই চমকটা পড়েছে। মুখে একটা প্রশস্ত হাসির ফুটি এসে আমার দিকে এগিয়ে এসে টিফিন বক্সটা আমার হাতের সামনে ধরিয়ে বলল, বাইরে যাওয়ার সময় ডাক দিতে হয় না, তাই অভিনয় করে একটা পদ্ধতিতে ডাক দিলাম। আই হোপ আপনি মাইন্ড করেননি। তখন আমি বললাম, না ঠিক আছে। মেয়েটি তখন বলল, অফিসে যাচ্ছেন? তখন আমি বললাম, মেয়েটি তখন বলল, এটা নিয়ে যান। তখন আমি বললাম, কিন্তু এটা? মেয়েটি তখন বলল, দুপুরের জন্য খাবার। তখন আমি আবার বললাম, দরকার ছিল না।
মেয়েটি তখন বলল, নিন ধরুন, বেশি কিছুই করিনি, কাল থেকে আর এমন হবে না। তখন আমি বললাম, আমি বাইরেই খাই ক্ষুধা পেলে, আর কখনোই লাঞ্চ বাসা থেকে নিয়ে যাই না। মনে মনে ভাবলাম, মাহেরা থাকতে দুপুরে লাঞ্চ বাসা থেকে নিয়ে যাওয়া হতো না, অভ্যাস আছে আমার। মেয়েটি তখন বলল, এখন থেকে নিবেন। আমি আর কথা বাড়ালাম না। আর শুনুন, গেটটা তালাবদ্ধ করে যান। আমি তার দিকে একবার তাকালাম, তারপর গেট নক করে বের হয়ে গেলাম। মিটিং আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। দুপুর 1টার মতো বাজে, সবাই লাঞ্চ ব্রেকে গেছে। আমি আর কেবিনে বসে কাজ করছিলাম। এরই মধ্যে লাঞ্চ বক্সের দিকে নজর পড়লো। খুলে দেখি বক্সের মধ্যে এগ স্যান্ডউইচ আর 2 পিস চিকেন ফ্রাই, সাথে একটা চিঠি। সেই কাগজের মধ্যে লেখা, যেটা আমি সকালে মেয়েটির সামনে রেখেছিলাম। অনেক অনেক ধন্যবাদ মিস্টার, আমাকে আপনার বাসায় আশ্রয় দেওয়ার জন্য। আর সরি আজকে এইরকম লাঞ্চ দেওয়ার জন্য। আসলে অল্প সময়ের মধ্যে করেছি তো, কাল থেকে ইনশাল্লাহ সব ঠিকঠাক হবে। চিঠি দেখে মনে পড়লো তার নামই তো জানা হলো না এখনো। আর মিস্টার লেখার পর এতগুলো ডট ডট দেখে মনের অজান্তে একটা হাসি ফুটে উঠলো আমার মুখে। অনেকদিন পরে দুপুরে খাবার পেলাম, আর মেয়েটার হাতের রান্না এক কথায় প্রশংসনীয়। 2:30 দিকে সুরাইয়া দাদুর কল আসলো। কলটা রিসিভ করে আমি বললাম, আসসালামু আলাইকুম দাদু। দাদুর ওই দিক থেকে বলল, ওয়ালাইকুম আসসালাম ইরাদ, ভালো আছো দাদু ভাই? তখন আমি বললাম, জি আলহামদুলিল্লাহ দাদু, ভালো আছি। আপনি? দাদু বলল, আলহামদুলিল্লাহ ভালো। দাদু ভাই শোনো, মেয়েটির জ্ঞান ফিরেছে, তাকে একটা ইঞ্জেকশন দিতে হবে, না হয় আবার জ্বর বাড়তে পারে। সে তোমার এখানে আছে এখনো? তখন আমি বললাম, জি দাদু। এরপর দাদুকে সব কথা বললাম। দাদু তখন বলল, দেখো দাদু ভাই, এইভাবে সবাইকে বিশ্বাস করা ঠিক না, তবে আমি তো আর এভাবেই বুড়ি হয়ে যাইনি। ডাক্তারি করে জীবনে বহু ছেলে মেয়ে দেখেছি। এখন কথা বলেই কিছুটা আঁচ করতে পারি কে ভালো আর কে মন্দ। তাই তুমি চিন্তা করো না, একটু পরে তোমার বাসায় যাচ্ছি, তখন বোঝা যাবে মেয়েটি কি রকম। তারপর আমি দাদুর সাথে কথা শেষ করে, আমার আরো জরুরি কাজ শেষ করে, বাকিগুলো ফিয়েকে বুঝিয়ে দিয়ে বাড়ি ফিরে এলাম। আমি আস্তে আস্তে দেখি দাদু এসে হাজির। বাড়ি ঢুকে দেখি কি সুন্দর তকতকে ঝকঝকে করে সুন্দরভাবে বাড়ি গুছিয়ে রেখেছে মেয়েটা, যেন পরিবেশও এতটা পরিষ্কার আর গোছানো দেখে মনের খুশিতে নেচে উঠবে। দাদু মিট মিট হাসছে, হয়তো তার কাছে ভালো লেগেছে এরকম দেখে। আমি ফ্রেশ হয়ে আসি দাদু। দাদু তখন বলল, আচ্ছা আমি মেয়েটার সাথে কথা বলি। আমি ফ্রেশ হয়ে কিছুক্ষণ উপরেই ছিলাম। প্রায় আধা ঘন্টা পরে নিচে এসে দেখি গেস্ট রুম থেকে হাসির শব্দ আসছে। দরজার কাছে গিয়ে আমি স্তব্ধ হয়ে যাই, কারণ দাদুকে দেখলাম সে বিছানায় বসা এবং মেয়েটা তার পায়ে মাথা রেখে শুয়ে শুয়ে হাসছে খিলখিল করে। আমি যে কতক্ষণ ধরে দরজার কাছে দাঁড়িয়ে আছি এটা না দাদু না মেয়েটার চোখে পড়লো, কারণ তারা একে অপরের সাথে কথা বলতে ব্যস্ত। যদিও দাদু বেশি বলছে, আর মেয়েটা বাচ্চাদের মতো ইনোসেন্ট লুক দিয়ে হাসছে আর কথাগুলো শুনছে। আর দাদু তাকে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সে শুধু ঘরের কাজ পরিষ্কার নয়, বরং নিজেও যথেষ্ট পরিষ্কার থাকতে পছন্দ করে। তাকে দেখে আজ করতে পারলাম, কেননা সে হলদে পরি থেকে এখন আবার বেগুনি পরি হয়ে গিয়েছে। অর্থাৎ তার কালকে পরে আসা জামাটা চেঞ্জ করে আবার পরে নিয়েছে, হয়তো কাজ শেষ করে গোসল সেরে ফেলেছে। আমাকে দেখে দাদু বলে, ইরাদ দাদু ভাই, আমি চলে যাই তাহলে এখন, তুমি আমাকে গেট পর্যন্ত এগিয়ে দাও। এর মাঝে আমাকে দেখে মেয়েটা উঠে বসে পড়ে। তখন আমি বললাম, জি দাদু, আমি বুঝেছি দাদু কেন আমাকে ডাক দিল গেট পর্যন্ত। গেটের কাছে এসে দাদু আমাকে বলল, মেয়েটা আসলে দেখতে যেমন মন থেকে তেমন না, বরং এর থেকেও বেশি ভালো। তাকে নিঃসন্দেহে আমার মনে হয় বাড়িতে জায়গা দেওয়া যায় দাদু ভাই, তুমি তাকে রেখে ভালো করেছো। তবে ও এখনো অনেক বেশি দুর্বল, আমি ইঞ্জেকশন দিয়ে দিয়েছি। দাদুকে বিদায় দিয়ে তারপর ঘরে আসলাম। বাইরের আকাশে হালকা হালকা মেঘ জমেছে, পরিবেশ ঠান্ডা হয়ে আছে। ব্যালকনির দরজাটা খোলা, হিমেল হাওয়া আসছে। সবকিছু এক অদ্ভুত ভালোবাসা আর স্বস্তি নিয়ে এসেছে। ব্ল্যাঙ্কেট গায়ে পেঁচিয়ে সে ঘুমিয়ে আছে। সিল্কি চুলগুলো কিছু কিছু চোখে মুখে পড়ে আছে। মেয়েটাকে অপরূপ দেখাচ্ছে, এমন ইনোসেন্ট লাগছে কারোই তাকে ঘুম থেকে জাগাতে ইচ্ছে করবে না। কিন্তু সে খেয়েছে কিনা তাও জানা হলো না।
এই জন্য আস্তে আস্তে ডাক দিলাম, এই যে শুনছেন, আপনি খেয়েছেন। কোনো সাড়া শব্দ নেই। তখন আমি আবারও বললাম, এই যে। তখনই মেয়েটি বলে উঠল, রুহি। আমার নাম রুহি, এই যে বলে ডাকবেন না, নাম ধরে ডাক দিবেন, কেমন? এই বলে একটা মিষ্টি হাসি দিয়ে সে উঠে বসলো। আসসালামু আলাইকুম গাইস, তোমার প্রতি মায়া গল্পের 4 নাম্বার পার্ট দিলাম। তোমাদের কাছে কেমন লাগলো ওইটা কমেন্ট করে জানাও। আর যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দাও। এখন থেকে ইনশাল্লাহ রেগুলারলি গল্প দেওয়ার চেষ্টা করব। সবাই প্লিজ সাপোর্ট করো। আর নেক্সট পার্ট কখন চাও সেটাও কমেন্ট করে জানাও। যত বেশি কমেন্ট করবা, যত বেশি লাইক করবা, তত বেশি আমি উৎসাহিত হব। তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো। নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ।